আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি উধারবন বিধানসভা এলাকার অরুণাবন চা বাগানে এবং এখানে আমরা পেয়েছি এই আসনে কংগ্রেস টিকিটের দাবিদার পল্লব সিং যাদবকে। এবং আমরা পল্লব সিং যাদবকে আপনারা যতদূর জানেন যে তিনি গত কয়েক মাস থেকে এই আসনে কংগ্রেসের টিকিটের প্রার্থিত্বের দাবি জানিয়ে আসছেন এবং তিনি একজন ছাত্র নেতা এবং আমরা আসাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি তিনি বিভিন্ন ছাত্র আন্দোলনে তিনি অংশ দিয়েছেন এবং আজকে আমরা তার কাছে এসেছি এবং আমরা তার কাছে জানতে চাইব তার যে ব্যাকগ্রাউন্ড বা তিনি কি করেছেন, তিনি কি করতে চান, উদাহরণ আসলে তিনি কংগ্রেসের টিকিট দাবি করেছেন, কেন দাবি করেছেন। তো অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো প্রথমে বলুন যে আপনি একজন ইয়াং জেনারেশনের হয়ে কংগ্রেসের টিকিট চাইছেন, বিজেপির টিকিট তো চাইতে পারতেন না, কেন কংগ্রেসের টিকিট চাইছেন? প্রথম কথা চয়নবাবু ধন্যবাদ আমার এখানে আজকে আপনি একটু সময় দিয়েছেন। দেখুন, বিজেপি টিকিট চাওয়া তো আমি পারবো না, কেন কি একটা আইডিওলজি বলে একটা জিনিস আছে। আপনি জানুন যেহেতু 2017-তে আমি আসাম বিশ্ববিদ্যালয়ের মহাসচিব ছিলাম, জিএস আমি নির্বাচিত হই, তারপরে আমার এনএসওয়াই আমি জয়েন করি, তারপরে আমি স্টেট জেনারেল সেক্রেটারি, তারপরে আমি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। আস্তে আস্তে আমি এক স্টেপ ফরওয়ার্ড করতে করতে আজকে এখানে আমি ডিস্ট্রিক্টে যে জিএস হয়ে আজকে স্টেটে গিয়ে আজকে আমি এখানে টিকিটের প্রত্যাশী হয়েছি। তো ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ, স্টুডেন্ট লাইফ বা স্টুডেন্ট পলিটিক্স, আমি কংগ্রেসের আইডিওলজির সাথে এবং আমার ফোর ফাদার জেনারেশন যারা আছে আপনি নিশ্চয়ই যারা চেনা জানা মানুষ হয়ে তারাকে আপনি জানতে পারবেন যে সবাই কংগ্রেসই। তো একটা কংগ্রেস কালচার আমার ঘরে আছে, যেহেতু এই কালচারটা নিয়ে আমি বড় হয়েছি, প্লাস আমার যে মনোভাব বা জনসংঘের যে কারিগরিরা ছিল এটা কংগ্রেস থেকেই জড়িত। তো বিজেপির টিকিট চাওয়ার তো এখানে কোনো মানে প্রশ্নই হয়। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেহেতু কংগ্রেসী ঘরানার এবং আপনি আসাম এবং আপনি সেই ছাত্র এনএসআই থেকে আসাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনি এনএসআই আছেন, যুব কংগ্রেস করেছেন, সেই সূত্র ধরে আপনি উধারবন্দে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, আপনি উধারবন্দে কেন টিকিট দেন? উধারবন্দে টিকিট দাবি করব, দেখুন আমি বিগত 2021 থেকে উধারবন সমষ্টিতে অ্যাক্টিভ। ইভেন যদি এটা কেউ রিসার্চ করতে চায়, কেউ ডিপে যেতে চায়, এটা গিয়ে নিয়ে আপনার ফেসবুক পোস্ট আছে বা যারা কংগ্রেস কর্মী আছে উধারবন্দের তারা জানে। 2021-এ নির্বাচনে আমরা কংগ্রেস দল এখানে আমরা পরাজয় হই। তারপরে আমি উধারবন সমষ্টি থেকে আমি আমার আজকে কাজ শুরু করি। আপনি যদি বলতে যাবেন উধারবন সমষ্টিটাকে আমি কেন বাছিয়ে নিলাম, এটা একটা টি গার্ডেন অঞ্চল। আমরা কংগ্রেসের কালচার আছে, যেহেতু দুইটা টি গার্ডেন সিট আমরা সবসময় কাছাড়ে আমরা পেয়ে যেতাম, একটা লক্ষ্মীপুর একটা উধারবন। তো উধারবন সমষ্টি আমার শিলচরে লাগা সমষ্টি, আমার টি গার্ডেন সমষ্টি, টি গার্ডেনের ইতিহাস আছে। তো এখানে আমার যেখানে জনসংখ্যা আছে টি গার্ডেন, এখানে আমি দাবি করব। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এখন আপনি তো আপনার রাজনৈতিক জীবন সম্বন্ধে কিছু বললেন, এবার আপনার সামাজিক কার্যকলাপ সম্বন্ধে যদি কিছু দর্শকদের বলেন। সামাজিক কার্যক্রম না রাজনৈতিক কার্যক্রম, এটা আমি মনে করি এটা একটা ইন্টারলিঙ্ক। আমি যদি সামাজিক কাজটা ভালো থেকে না করতে পারি, তাহলে রাজনৈতিক জীবনে গিয়ে আমি যে ভালো কাজ করতে পারবো এটার কোনো পরিকল্পনা আমি দেখি না। 2021-এর বিধানসভা নির্বাচন পর তারপর করোনা যখন সেকেন্ড উইভটা গেল, তারপরে যখন শিলচরে আমরা ভয়াবহ ফ্লাড দেখলাম, উধারবন্দে সেম জিনিসটা আসলো টোটালি। ইভেন আমি নিজে সোশ্যাল ওয়ার্কের মাস্টার্স আমার, ইভেন আমি পিএইচডি পারসিউ করছি এখন আসাম বিশ্ববিদ্যালয়ে। তো কিন্তু সামাজিক কাজে যেগুলো ছিল প্রত্যেকটা কাছাড়ের এনজিওর যাদের সাথে আমার একটা যোগাযোগ আছে, এবং যারা সোসাইটি আছে, যারা এনজিও আছে, যারা ক্লাব আছে, তারা কাজ করতে চায়। এই ইলেকশনে আপনি দেখবেন যদি কোনো সমষ্টিতে এই 13টা অঞ্চলে যদি সবচেয়ে বেশি কোনো জায়গাতে এনজিও ক্লাবের ইউথরা যদি আগিয়ে বাড়ে কাজ করে, যদি আমি টিকিট পাই, আশা করি সবাই আমার সাথে মাঠে নিয়ে কাজ করবে। আচ্ছা, আপনি তো উধারবন চলে বেড়াচ্ছেন, 2021 সাল থেকে উধারবন্দের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন। আপনার কাছে উধারবন্দের কোন সমস্যাটা? এটা যদি আমি আপনাকে লিস্ট বানিয়ে দিই এটা আরো ভালো। এটা আমি এক কথা এটা বলে এটা মানে এত 5 বছরের যে দুরবস্থা বা 10 বছরের যে বর্তমানে যে বিধায়ক, সুন্দর রাস্তাঘাট হয়েছে সব জায়গায় দেখলাম। না রাস্তাঘাট কি হয়েছে? রাস্তাঘাট এটা একটা বিধায়কের কর্তব্য। এটা রাস্তাঘাট কি আমি নিজের ঘর থেকে টাকা নিয়ে করেছি নাকি? মানুষ খালি রাস্তাঘাট দেখলে কি করবে? রাস্তাঘাট ইজ এ ডিউটি অফ দ্য এমএলএ। আপনি যদি রিসার্চ করে দেখতে চান, আপনি একবার দেখবেন যে এবার আপনি মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলে গেছেন স্টেজে যে 7,000 অরুণোদয় এবার ফিরে চলে গেছে উনার ইয়ে থেকে। উনি গিয়ে জিজ্ঞেস করুন যে উনি কোন পূজাতে যান। উনি তো বিজেপি পার্টি বলে আমি হিন্দুত্বর পার্টি। যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে উনি কোন দুর্গাপূজা প্যান্ডেল বিগত দিনে ভিজিট করেছেন, কোন দুর্গাপূজায় কীর্তনে উনি একটা ডোনেশন করেন, আপনি গিয়ে দেখুন কোনো ক্লাবের অবস্থা দেখুন, আপনি গিয়ে ডিএন কলেজ স্কুলের খবর নেন, এখানে 1600 ছাত্র আছে, টিচার মাত্র 9 জন। এগুলো সমস্যাগুলো কে দেখবে? আপনি সিভিল হসপিটালে উধারবন্দের গিয়ে অবস্থাটা দেখুন, আপনি চা বাগান অঞ্চলে হসপিটালের অবস্থাটা দেখুন।
হ্যাঁ, আপনি গিয়ে বেনিফিশিয়ারি যারা পাচ্ছে তার অবস্থাটা দেখুন, আপনি ডিলারশিপে যারা রেশন কার্ডের অবস্থাটা দেখুন। এই রাস্তাঘাট বানিয়ে দিলাম, রাস্তাঘাট তো এটা ডিউটি অফ দ্য গভর্নমেন্ট, ডিউটি অফ দ্য এমএলএ। এখানে পরিবেশটা হয়ে গেছে যা কাম চোখে পড়বো এটাই করব। ভিতরে কোনো কাজ না করলে এরকম কি ইলেকশন হয় নাকি? দেখুন এখানে সোজা কথা হয়েছে। একটা সমস্যা আমি পেয়েছি, পানীয় জলের সমস্যা, হ্যাঁ, এটা একটা আছে সমস্যা। হ্যাঁ। না এটা তো জেএমস তো হলো জয়ন্ত মল্ল বড়ুয়া জল জীবন স্ক্যাম। তো যত সময় জয়ন্ত মল্ল বড়ুয়া স্ক্যাম আছে এখানে উদ্ধারবন এটা গোটে আসামের সমস্যা। তো এটা তো আরো রিসার্চ করলে অনেক যদি ডিপে যাই আমরা অনেকগুলো সমস্যা পাবো। আচ্ছা, বিজেপির গত 10 বছরে উধারবন্দে কাজকর্মে আপনি কি উধারবন্দে উন্নতি একদমই হয়নি বলে কি আপনি মনে করেন? দেখুন আমি এটা কোনোদিনই বলবো না যে কোনো গভর্নমেন্টের টেনিয়রে কোনো কিছু উন্নতি হয় না। যে কোনো গভর্নমেন্ট আসে, গভর্নমেন্ট চায় যে দুই একটা মানুষের ভালো করার জন্য। আমি পয়েন্টটা একটু আপনি ভালো টিকে আমি ধরতে চাই আপনার সামনে, আপনি জিনিসটা বুঝেন। বিজেপির রমরমায় উনি বিধায়ক, বিজেপিকে ভোট দিয়েছে, মানুষ মুখ্যমন্ত্রীর চেহারা দেখে ভোট দিয়েছে বা মানুষ রামকে দেখে ভোট দিয়েছে। এই যখন ইজিলি যখন ভোটটা একটা বিধায়কের কাছে আসে যায়, মানুষ নিশ্চিন্ত হয়ে বসে যায় যে এইগুলো তোমার এমনি ভোট ব্যাংক, এটা তো আমাকে দেবেই, আমি কাজ করলেই আমি তাই আর না করলেই তাই। এই সমস্যাটা উদাহরণ আজকে 10 বছর থেকে হয়েছে। আপনি এমএলএ কে দেখুন রাত্রে 12টার সময় ডেকে, এখন তো ইলেকশন এসে গেছে 1 মাস আগে, আপনি সবাইকে পাবেন, নট অনলি বিজেপি এমএলএ, সবাই টিকিট প্রত্যাশীকে পাবেন। আর যদি উনার এত রবদবা ছিল, এত উনি যদি হোল্ডালা নেতা ছিলেন, আপনি গিয়ে রিসার্চ করে দেখুন 11টা টিকিট প্রত্যাশী উনার এগেনস্টে আছে। এটা শুধু কিসের জন্য? তো আমি মনে করি কংগ্রেস হোক বিজেপি হোক, ইলেকশনে যাই রেজাল্ট হোক, উদাহরণবাসীর জন্য আগামী দিনে 2026-এ পরে আমি উপরওয়ালা মানে একটা আমার প্রার্থনা থাকবো যে একটা ভালো বিধায়ক নির্বাচন হোক, যেখানে জিতে মানুষের গুলা জনসংঘের একটা সমস্যাগুলোতে ধরতে পারেননি বিধানসভা। এই যে আপনি যে কংগ্রেস টিকিটের দাবিদার হয়েছেন, কিন্তু এখানে একটা আপনার এবং আরেকজন অনেক বড় দাবিদার রয়েছেন এখানে, প্রাক্তন মন্ত্রী অজিত সিং। দুটি বিধানসভা গত 4বার তিনি এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, শেষ 2বার তিনি হেরেছেন, গতবার অল্প ভোটে হেরেছেন। তো তিনিও দাবিদার, সেই ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী যে আপনি টিকিট পেয়ে যাবেন? না উনিও দাবিদার। আর যেহেতু আপনি বললেন যে ভুলা কাকু 2বার নির্বাচিত হয়ে উনি ট্রাই করে দেখেছেন, 2বার উনি একটা পরাজয় করেছেন। তো আমি উনার ছেলের মতো, আমাকে আশীর্বাদ দিতে উনার কি প্রবলেম? আমি টিকিট যদি পাই সবার আগে উনার ঘরেই যাব, উনি সাথে মাঠে কাম করবেন, উনি কংগ্রেসের ওনার হাত ধরে আমাকে কোনো কিছু শিকার আছে, উনি রাস্তা বলে দেবেন যে এখানে এখানে এরকম কাজ করো। তো এটা তো কোনো মানে এটা দলের ভিতরের কথাগুলো, এটা তো ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো কিছু না। আমি যদি টিকিট পেয়ে যাই সবার আগে ওনার ঘরেই যাব। আচ্ছা, সুন্দর জবাব দিয়েছেন আপনি। আচ্ছা, এবার আমি আরেকটা প্রশ্নতে যাচ্ছি, সেটা হলো যে বিজেপি টিকিটের এবার দাবিদার অনেক, এবং বিজেপিতে একটা বহিরাগত এবং স্থানীয় একটা বিষয় চলে এসছে। তো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি আপনি ধরুন যদি টিকিট পান, বা আপনি নাও যদি পান, কংগ্রেসের কি কোনো সুবিধা হবে এখানে? আমি মনে করি যে আমরা 13টি এই যে আসন বরাক ভ্যালির মাঝে, এটার মধ্যে কংগ্রেস উদাহরণে এখনো আছে, স্ট্রং পজিশনে আছে। এই যে দেখুন বিজেপির এটা ইন্টারনাল ব্যাপার, উনার যদি আজকে মনে করুন যে কোনো দলে আজকে যদি কেউ, আমি যদি 5 বছর থেকে আজকে 10 বছর থেকে পার্টির কাজ করে যাই এবং আমাকে টিকিট না দিয়ে যদি অন্য কেউকে বাইরে থেকে আনিয়ে যদি প্যারাশুট দিয়ে ল্যান্ডিং করে টিকিট দিয়ে দিই, ঠিক আছে আমি এটা ওপেন মিডিয়াতে বলতে যাব না, কিন্তু আমার মনে একটা বেদনা থাকবো, কষ্ট থাকবো। তো আমি সেম জিনিসটা মনে করি যে বিজেপির কর্মী যারা দীর্ঘদিনের কর্মী যারা আছে, যারা যখন সরকার ছিল 15 বছর কংগ্রেসের, তারা বিজেপি করে গেছে, বিজেপির পতাকা ধরে বিজেপির কাজ করে গেছে, তারাকে না দিয়ে আজকে প্যারাশুট ল্যান্ডিং করে যদি একজন মানুষকে দিয়ে দিই, তো আমার কি মানে বেদনা ওদের সাথে আছে। আশা করি ওদের পার্টির ইন্টারনাল কথা এবং পার্টির কথা না, ওরা একটা ডিসকাশন করে একটা সিদ্ধান্ত নেবে আর কি। আচ্ছা, উদাহরণবন্দে অন্য যে নির্বাচনগুলো হতো, এখানে কংগ্রেস জেতার পেছনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট একটা বিরাট অবদান ছিল। এবার সংখ্যালঘু ভোট কিন্তু অনেক কমে গেছে। 32 নম্বর সার্কেল যেটা ছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেটা এবার উদাহরণ থেকে বেরিয়ে গেছে। সুতরাং কংগ্রেসের যে কমিটেড যেটা ভোট, সংখ্যালঘু ভোট বা মুসলমান ভোট, সেটা এবার কম হচ্ছে। এইরকম জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস জেতার ব্যাপারে কিভাবে আশা করতে পারে? ভোট যে খালি কংগ্রেসকে দিয়ে এরকম কথা না, এখন টাইম চেঞ্জ হয়ে গেছে। শুধু আমরা টি গার্ডেনও আমরা একটা মজবুত ভোট ব্যাংক ছিল। আপনি যদি উদাহরণ সমষ্টির একটা বিবেচনা করে আপনি ডাটাটা আপনার হাতে আমি তুলে দিই, হাইয়েস্ট ভোটার টি গার্ডেন প্লাস হিন্দিভাষী রয়েছে এখানে, 65+ আছে। সেকেন্ড আপনার আছে হিন্দু বেঙ্গলি আছে এখানে, আর প্লাস আপনার থার্ড নম্বরে আপনার মাইনরিটি ভোটগুলো আছে এখানে। আপনার হিন্দু বেঙ্গলি মেজরিটি আর মাইনরিটি ভোটের মধ্যে বেশি বেশ কম নেই। তো এই ভোট যে আমি মনে করবো যে সংখ্যালঘু আমাকে ভোট দেবে না, দেখুন আমি এজ এ সেকুলার দল, একজন সেকুলার মানুষ, আমি আশা করি যে আমি যদি সংবিধানের শপথ নেই বিধায়ক হয়ে, তো আমি উদারবন্দের এমএলএ বলবো না, কোনো একটা বিশেষ সমাজের বা কিছু, আমি মনে করি সবাই ভোট দেবে আমাকে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা মিয়ার দল। কে মুখ্যমন্ত্রী বলেছেন। মিয়ার মতলবটা কি? কি মুখ্যমন্ত্রী কে বলার জন্য উনি? আসলে দেখুন আমি এটা মুখ্যমন্ত্রী খুব ভালো একটা নাম্বার জানি, উনি মুম্বাই যান,
যেহেতু আমি কাউন্সিলিংয়ে সোশ্যাল ওয়ার্কে বিশ্বাস করি, আমি একটা নিজের সাবজেক্টের স্টুডেন্ট ছিলাম, আমি ওনার কাছে একটু টাইম চাবো যে উনি আমার কাছে, আমি ওনাকে একটু কাউন্সিলিং দিই। উনি যদি আমাকে একটা টেস্ট নিতে চান, আমি ওনার সাথে বসে আধা ঘন্টা স্পেন্ড ফ্রি অফ কস্ট কিন্তু ওনাকে দেবো, কোনো চার্জ করবো না। আমি সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট ছিলাম, ওনাকে এই যে উনি একটা ঘাবড়িয়ে যে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটা উনি পরাজয় স্বীকার করে নেন। গৌরব গগৈর নেতৃত্বে আমরা 26-এ সরকার করব, এটা উনি ডাইজেস্ট করতে পারছেন না। আমি খুবই শ্রদ্ধেয়ভাবে বলছি মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে, আপনি একদম হবেন না। দেখুন, এটা আসামের মতো জায়গা যেখানে আমরা হিন্দু হিন্দু আমাদের আমরা টি গার্ডেন, দেশওয়ালি, বাঙালি, আমরা মাইনরিটি সমাজ, অখমিয়া, মিসিং, নেপালি, মার, কুকি, এই আমরা জনগণকে নিয়ে একটা বসবাস করি চিনে। এখানে এসে উনি বলছেন হিন্দু মুসলমান, মিয়া মুসলমান, এইসব উনি মাথা আমি তো ওনাকে দেখে নেই যে মানে একটা কোনো সময়। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলুন, উনি যে স্টেটমেন্টগুলো আজকে দিয়ে যেতেন, কালকে মনে করুন যদি আমি কালকে বিধায়ক হয়ে আসাম বিধানসভার ভিতরে যে আমি যদি গিয়ে একটা স্টেপটা রাখি, উনি কি শিক্ষা দিয়ে যাচ্ছেন আমাকে? আগামী পিঢ়িকে উনি এই স্টেটমেন্ট দিয়ে কি শিক্ষা দিয়ে যেতে চান? এটা কি একটা সিএম এর স্টেটমেন্ট? মিয়া মুসলমান এইসব কে অধিকার দিয়েছে? উনি যে ভুলে গিয়েছেন, উনি যখন সিএম শপথ নিয়েছিলেন যখন মুখ্যমন্ত্রী, এটা বিজেপির শপথ ছিল না। উনি ভারতের সংবিধানের শপথ রক্ষা করবো, সবাইকে আমি করবো, আমি আসামের মুখ্যমন্ত্রী। তো ওনার একটু প্রবলেম চলছে, আমি আশা করি যদি উনি একটু টাইম দিতে চান, আমি কাউন্সিলিং এর জন্য রেডি আছি, আমি ওনাকে ফ্রি কাউন্সিলিং দেবো। আচ্ছা, উদারবন্দের এই যে আপনারা যে ভোটে লড়বেন, কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে মানুষকে, মহিলাদের দেওয়া হচ্ছে 10,000 টাকা, এরকম যে দেওয়া হচ্ছে, এই যে প্রাপ্তি, এইগুলো তো আপনাদের ভোট ব্যাংক যেটা আছে, তো আপনি চা বাগানে বলুন, বা এগুলো তো আপনাদের ভোট ব্যাংকে ধরতে হবে। মহিলাদের যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে, সুবিধা কি দেওয়া হচ্ছে? এসএসজি কে আপনি 10,000 করে দিয়ে দিয়েছেন, আপনি বিহারেও আগেবার দিয়েছিলেন এটা লোন হিসাবে, আবার আপনি এখন বলছেন রিটার্ন করার জন্য। আমার তো এখন আমরা বাগানে অঞ্চলে আপনার সাথে বসে আছি, এখানে কতগুলো মহিলা আছে, আপনি ইন্টারভিউ শেষ করার পর আপনি যান, আমি আপনাকে অফ দ্য রেকর্ড 100 থেকে 150 মহিলা মিলিয়ে দেবো, যারা বলে দেবো হ্যাঁ 10,000 টাকা নিয়েছি, বাট আমি বলছি বিজেপি ভোটটা কি বিজেপিকে দেবেন? না, বিজেপিকে ভোট দেবো না। 10,000 করে একটা এসএসজি তে যদি 15টা মহিলা থাকে, তো আপনি ভোটের রেশিওটা 500 টাকা করে কি একটা ভোট বিক্রি হবে নাকি? দেখুন, এসএসজি কে এখনো প্রচুর এসএসজি রয়ে গেছে যারা চেকটা পায়নি। আপনি অরুণোদয়ের কথা বলুন, যে গ্রুপ আগে অরুণোদয় পেয়েছিল, এই গ্রুপটাকে কেটে আরেক গ্রুপ দিয়ে দিয়েছে। এটার জন্য হচ্ছে কি, গভর্নমেন্ট একটা ঋণের প্রচুর মানে ডিপে চলে গেছে আসাম গভর্নমেন্ট। যদি 26-এ সরকার, আমি মনে করি 1-2 বছর আমরা হিমন্ত বিশ্ব শর্মার যে কুকর্মী নীতিটা, এটাকেই কন্ট্রোল দিতে দিতে আমরা সময়টা চলে যাবে। তো এটা আমি বলি, যখন পয়সা দিয়ে ভোট হয় না, মানুষের আসামের জনগণ, বরাকের জনগণ বুঝে গেছে যে আজকে আপনি অরুণোদয় দিচ্ছেন, আজকে আপনি 10,000 টাকা করে আমাকে এসএসজি দিচ্ছেন, আমরা বরাক ভ্যালির মাঝে 2টা বিধানসভা অঞ্চল আপনি কেটে দিয়েছেন। মানুষ সবাই বুঝে এটা, এখন একটা আছে, ভোটের সময় ঠিকই জবাব দেবে। দর্শকরা, আপনারা পল্লব সিং যাদবের কথা শুনছেন। তরুণ, পরিস্থিতিবান রাজনীতিক, এবং কথা বলার ধরনটা আপনারা দেখলেন। এ ধরনের যুবকদের রাজনীতিতে এগিয়ে আসাটা খুব জরুরি। সে যে কোনো দলই হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সেটা বড় কথা নয়। কারণ দেখুন, শিক্ষিতরা রাজনীতি বিমুখ হচ্ছেন দিনে দিনে, এটা আমরা লক্ষ্য করছি। তো সেই হিসাবে আপনাকে অনেক ধন্যবাদ, তৈরি করার চেষ্টা করছেন। আচ্ছা, উদারবন্দের আরো কিছু সমস্যা রয়েছে, যেটা আমার কাছে যেটা আছে, যে উদারবন্দের হাসপাতালের অবস্থাটা খুব একটা ভালো নয়। এবং আমি যতটুকু ঘুরেছি, উদারবন্দের যে কলেজটা আছে, এখানে সায়েন্স স্ট্রিম নেই। এইসব বিষয়ে কি আপনি এগুলো দেখেছেন? দেখুন, উদারবন্দের আমাদের যে উদারবন সমষ্টি, এটা একটা বহু মতলব কি বলবো, একটা রেপুটেড সমষ্টি। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে বরাক ভ্যালির ক্যাপিটাল কি হবে, তো এটা আমি উদারবনকে বলি। আমরা উদারবন সমষ্টিটা আমাদের ক্যাপিটাল তো আছে, ডিসি অফিস তো আপনাদের এখানে। হ্যাঁ, এটা না, আমরা ইভেন 95 দিন থেকে আমরা যে খাসপুর রাজার এখানে ছিল, উদারবন সমষ্টিটা আমাদের হলে টোটাল বরাক ভ্যালির ক্যাপিটাল। আপনি বলেছেন সায়েন্স স্ট্রিম নেই জগন্নাথ সিং কলেজে, এখানে তো বিএড কলেজও নেই, এখানে একটা পলিটেকনিক নেই, একটা সিভিল হসপিটালে কিছু হচ্ছে না। আমাদের এখানে এত জমিন ভালো একটা আছে, এত আইটি হাব করে একটা সুযোগ ছিল, এখানে যত ছেলেগুলা বেঙ্গলোর যদি জায়গায় চাকরি করে বিভিন্ন অঞ্চলের, প্রত্যেকটা প্রবলেম এখানে সলভ হয়ে যেত যদি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব এয়ারপোর্টকে না ভাঙে বা ফ্লাইওভার নাটক না করে যে কোনো একটা সেমি কন্ডাক্টর বা কন্ডাক্টর প্ল্যান্ট একটা বরাক ভ্যালিকে দিয়ে দিতেন, তাহলে এখানে প্রচুর অঞ্চলে আমরা মানুষের সুবিধা হয়ে যেত। কিন্তু আচ্ছা, আপনাকে কোনো পরিকল্পনা আছে ধরনের, যে অনেক কর্মসংস্থান করা? কারণ আপনি জানেন যে চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ, বা আপনার কি কোনো পরিকল্পনা আছে? আপনি যেহেতু সোশ্যাল ওয়ার্কে মাস্টার করেছেন, বা আপনার একটা ভিশন আছে। দেখুন, আমি আপনাকে খুব শর্টে একটা জিনিস বুঝিয়ে দিই। যে কোনো দুইজন স্টুডেন্ট আমার সাথে, আমি যখন আসাম বিশ্ববিদ্যালয়ে জিএস ছিলাম, তখন আমি দিয়ে একটা হোস্টেল দেওয়ার একটা ফর্ম ছিল, তখন এজ এ জিএস যখন আমি রিকমেন্ড করি, তখন একটা ওভারঅল মার্কসটা কিন্তু আমার মনে থাকে যে কত পেয়েছিল, একটা সিস্টেম আছে, আমি দেখে দিয়েছিলাম।
আমি আপনাকে বলে দিই যে করিমগঞ্জের একটা ছেলে ছিল, করিমগঞ্জের একটা ছেলে ছিল যেটা এনসিসি সি সার্টিফিকেট পাওয়া ছেলে। ও ভালো পারফরমেন্স করেছে, ওর মানে মার্কস গুলা ভালো। ও কিন্তু আসাম পুলিশের এসআই চাকরি পেল না, কিন্তু যদি আপনার সিএসএফ এর চাকরি। আপনি আমাকে একটা জিনিস বুঝান যে আমরা স্টেট লেভেলের যেগুলো এক্সাম হয় এটা কি সেন্ট্রাল লেভেল থেকে বেশি কি কম্পিটিটিভ? আপনি রেশিও উঠিয়ে দেখে নেন যে বরাকভ্যালির অঞ্চলে কতগুলো ছেলে মেয়ের চাকরি হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু। আমি কোনো টার্গেট করছি না কোনো ভ্যালিকে, বা আমি ডিভাইডেশন আনছি না, আমি শুধু এটাই বলছি যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি অনেক কিছু কথা বলেছেন, শুধু আপনি হিন্দু মুসলমান করে বেশি দিন রাজনীতি করতে পারবেন না। আপনি ঠিকই যদি বরাকের মানুষের কাছে আপনার যদি বেদনা আছে, আপনি সবাইকে এক চোখে দেখুন। বরাক ভ্যালির ছেলেমেয়েরা, যুব প্রজন্ম আপনাকে ভরসা করে দিয়েছে, ওদেরকে চাকরি দেন, ওদেরকে সুবিধা দেন, ওদেরকে এডুকেশন দেন। আপনাকে হিন্দু মুসলমান করতে হবে না, আপনি ভোট টাইম নিয়ে পেয়ে যাবেন। না না, এটা ঠিক আছে। আচ্ছা, আপনার কি কোনো পরিকল্পনা আছে উদাহরণ নিয়ে ভবিষ্যৎ? আপনার নিশ্চয়ই আপনারা স্বপ্ন দেখছেন উদাহরণটা এরকম হওয়া উচিত, বা আপনার একটা, যেহেতু আপনি বিধায়ক হতে চাইছেন, তো আপনার একটা নিশ্চয়ই একটা ভিশন আছে, আপনার একটা লক্ষ্য আছে, একটা স্বপ্ন আছে, সেটা কি? দেখুন, প্রথম কথা হলো আমাদের উদারবন্দে যদি সরকার আমাদের কংগ্রেসে যখন আসছে, কংগ্রেস সরকার এসে গেলে যদি আমরা আজকে উদারবন নিয়ে প্রচুর এখানে জিনিসগুলো ঠিক করতে হবে। যেরকম আমাদের দেখুন স্কুলের এমপ্লয়মেন্টটা প্রচুর কম, আমাদের ছাত্র আছে কিন্তু স্কুলের টিচার এমপ্লয়মেন্টটা নেই, এটা একটা সমস্যা আছে। জল জীবন নিয়ে একটা সমস্যা আছে। রাস্তাঘাট নিয়ে তো আপনি বলছেন যে বিধায়ক বানাচ্ছে, প্রচুর জায়গা এখন আছে যখন মানুষ হাঁটার যাওয়ার জায়গা নেই। এটা কিন্তু এটার জন্য এটাকে বঞ্চিত করে রাখা হচ্ছে, এটা ওদের ভোট ব্যাংক না। আপনি একটু দূরে চলে যান, এখানে আমাদের কুম্ভা বাগান যে যদি আপনি দেখে নিতে চান, যত টি গার্ডেন যে হসপিটালগুলো আছে এটাতে ডক্টরের ফেসিলিটিস নেই। আমাদের এখানে উদারবন্দের প্রথম কথা, উদারবন্দের ছেলেমেলার জন্য ভালো একটা কলেজ, যেটাতে সবাই ধর্ম নিরপেক্ষ হয়ে, যারা গরিব ধনী মানুষকে একদম না সবাইকে এক চোখে দেখে, যেটা একটা কলেজ হোক, যেটা একটা বড় কলেজ হোক, যেখানে উদারবনবাসীরা একটা ছেলে মেয়েকে দিতে চায়। দেখুন, তিন জিনিস যদি যে কোনো বিধায়ক যদি করে দিয়ে ওরা জনগণের জন্য, আমি মনে করি ও চিরজীবন বিধায়ক থাকে। এই তিনটা জীবন, আর আপনার চলাচল অবস্থা, রাস্তাঘাট, হসপিটাল মেডিকেল ফেসিলিটিস এবং আপনার যোগাযোগ, এই তিনটা জিনিসই একটা ইয়ে মানে একটা মেইনলি টার্গেট হতে পারে একটা এমএলএ এর জন্য। তো এটার একটা লম্বা প্ল্যান আছে। যদি কোনো এমএলএ যদি কোনো নির্বাচিত হই আমি, তো এটা নিয়ে একটা বুদ্ধিজীবী মানুষকে নিয়ে আমি বলবো আপনিও একটা সাজেশন দেবেন যে কি করা যায়। আমরা তো শুধু অনেক পার্টি না যে এখান থেকে বলে খালি একটা করে দিলাম, সবাইকে মিলে বরাকভ্যালির মানুষকে গুরুত্ব দিয়ে কিভাবে সুন্দরভাবে উদারবনকে আগে নিয়ে যাবে, এটা আমরা একটা পরিকল্পনা চিন্তা করবো। দর্শকরা, আপনারা পল্লব সিং এর কথা, পল্লব সিং যাদবের কথা শুনছেন, এবং তিনি তার যে স্বপ্নের কথাটা বললেন। তো এবং আপনারা একটা লক্ষ্য এবং এই ধরনের কথা বলাটা, এবং তিনি যে সমস্যাগুলো তুলে ধরেছেন উদারবন্দের, এবং এটাও সত্যকারই সমস্যাগুলো আছে। তো আপনি যদি বিধায়ক হন, মনে করুন টিকিট পেলেন, আপনি জিতে গেলেন, তো আপনার প্রথম কাজ কোনটা হবে? প্রথম কাজ এটাই হবে যে আমি পাবলিকের পাবলিকের যে গ্যাপিংসটা বিটুইন দ্য পাবলিক এন্ড দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এখানে যে কোনো আমি ব্রোকার বলবো, এখানে একটা ব্রোকার আছে, যে ব্রোকার চ্যানেলটা সম্পূর্ণ উদারবন্দে আছে, এটা আমি কেউকে নাম নিচ্ছি না, যারা বুঝার বুঝে যাব। যে কোনো পার্টির যে কোনো এমএলএ নির্বাচিত হবে, এটা দালাল সংক্রমণে এটা এমএলএ কে ঘিরে রাখে। এটাকে প্রথমে নির্মূল করতে এটা হবে। প্রথমই না, আমার ডাইরেক্ট কাজ থাকবো, ডাইরেক্ট ফোন নাম্বার আমার না, সবার কাছে এখনকার এমএলএ কোনো দালাল নেই। না, আমি এটাকে ইয়ে বলছি না, এটা আপনি যদি উদাহরণ ঘুরে না 2-4 দিন এটা পাবেন। আমার প্রথম কথা হলো এমএলএ এর সাথে যোগাযোগটা। দেখুন, একটা জনপ্রতিনিধির সাথে যোগাযোগটাই মেইনলি সমস্যা। যদিও এমএলএ কে পেয়ে যায়, ওর টাকা পয়সা খরচ করতে হবে না। আমি এরকম একটা মানুষ, আমি একটা আমাকে আমার প্রথম কাজ হবে আপনি সরাসরি মানুষের কাছে যাবেন। এটাই সব লাগবে। আমি সরাসরি চলে যাই, তাহলে তো আর এখানে মাঝে আমার গ্যাপিংটা থাকলো না, আমি বুঝে নেবো না কি দরকার আছে কিনা। সেকেন্ড কথা হলো যেগুলা জিপি ওয়াইজ আছে, আমরা উদাহরণ অঞ্চলে যে জিপি গুলো আছে প্রত্যেক জিপিতে একটা গ্রুপ থাকবে, প্রত্যেকটা জিপির কি সমস্যা, ওদের জিপির এখানে দেখুন এর লিডার আমি এটাই কনসিডার করি যে একটা লিডার আরো বানিয়ে দিতে পারে। তো আমি যদি শুধু মনে করবো যে উদারবন্দের আমি একমাত্র নেতা, আমি বিধায়ক, আমার হাতে সব কন্ট্রোলিং থাকবে, উদারবন বাজারে গিয়ে খবর নেন কত যুব সমাজের ছেলেগুলো আছে যেখানে কোনোদিন রাজীব ভবন দেখেনি, ওরা রাজীব ভবন দেখেছে। আমি গুয়াহাটি নিয়ে গেছি ওদেরকে, আমি ওদেরকে জেলা ডিস্ট্রিক্ট কি বলে কংগ্রেস অফিসে নিয়ে পোস্টে আছে ওরা। আরো ছেলেমেয়েরা আছে যারা কোনোদিন গুয়াহাটি কোনোদিন উন্নয়ন ভবন ডিসি উন্নয়ন ভবনে ওরা কাজ করছে। দেখুন, এইসব জিনিস আস্তে আস্তে ওদেরকে ইন্টারফেয়ার করতে হবে। কালকে যদি মনে করুন যে কোনো জায়গাতে, তো আমিও তো একটা মানুষ, আমি 24/7 সময় নাও দিতে পারি কোনো জায়গাতে। ইন মাই অ্যাবসেন্স ইফ সামথিং গোজ রং, দে শুড বি ক্যাপেবল টু ডিল উইথ দ্য ইস্যুস। তো এটাই আমার একটা সমস্যা। উদাহরণের সমস্যাটা কি আমি আপনাকে বলবো সত্যি কথা, বিগত অঞ্চলে যারাই বিধায়ক হয়েছে বা যেগুলো পার্টির সরকার ছিল, ইউথ জেনারেশনটা কিন্তু রেডি করে পারে।
এখানে একটা রিপ্রেজেন্টেটিভ রেডি করতে পারেনি যারা সমস্যাগুলো তুলে দেবো। এখন আপনি বলুন, যদি কালকে আমাকে কেউ ফোন করে বলে দাদা আমার ঘরে এটা নষ্ট, এটা তো এমএলএ কি দরকার লাগে নাকি? এটা তো এখানে যারা ছেলেগুলা আছে, যারা রিপ্রেজেন্টেটিভ আছে, এখানে টিম আছে, ওদেরই সলভ করা দরকার। তো এই সমস্যাটা আমি ছোট ছোট সমস্যা নিয়েও এক্স্যাক্টলি আস্তে আস্তে আমি এটা ভাঙিয়ে দিয়েছি। কিন্তু আমি যত ছেলেগুলা ছিল ওদেরকে ডিসি অফিস, এসপি অফিস, উদারবন থানা, উন্নয়ন ভবন, আপনার জেলা কংগ্রেস অফিস, রাজীব ভবন, সেক্রেটারিয়েট, বিধানসভা অলরেডি আমি ঘুরে নিয়েছি সবাইকে। তো সবাই সাথে একটা যোগাযোগ করা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন জিপিজিপির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ছেলেগুলা আছে, কি সমস্যা হয় কি না আমি অ্যাভেলেবেল না, ওটা সলভ করে দেবে। তো এরকম ছেলেগুলাকে রেডি করতে হবে আপনাকে, যেগুলা নিজের কথা। এখন তো আপনি যদি আমি দেখুন বাগান অঞ্চল বলুন বা আমি আপনি বাঙালি হিন্দু সমাজ বলুন বা মাইনরিটি বলুন, প্রচুর ছেলেমেলা এখানে রয়ে গেছে যারা কিন্তু আগামী দিনে এই অপশন মানে এই সুযোগটা পায়নি। কিন্তু তারা এখনো গিয়ে কিন্তু কোনো অফিসে তারা এমন ভাবে বঞ্চিত করে রেখেছিল যে তারা কোনো কথা বলতেই একটু ডরাতো, যদি কিছু স্যার খারাপ পেয়ে নেন বা কিছু নেন। আরেকটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা শেষ প্রশ্ন বা একটা পূর্ব শেষটা, এটা হলো আমি কয়েকটা বাগানে গেছি এবং আর্কেটিপুর বাগানে গেলাম, সেখানে দেখলাম যে প্রায় 15-16টা ছেলে পেলাম যারা প্রত্যেকেই গ্রাজুয়েট। তো এবং কুম্বা বাগানে সেদিন গেলাম, তো একজন বলছে যে আমার ছেলে গ্রাজুয়েট কিন্তু বাগানে কাজ করতে হবে। এই সমস্যাটার কোনো সমাধান কি আপনার কাছে আছে? অবভিয়াসলি আছে। দেখুন, অঞ্চলের আওয়াজ হলো অঞ্চলের বিধায়ক। আজকে একটা ছেলে অ্যাপ্লাই করলো এডিআরিতে, বা একটা ছেলে অ্যাপ্লাই করলো কোনো 4th গ্রেডে, বা একটা ছেলে অ্যাপ্লাই করলো কোনো জায়গাতে 3rd গ্রেডে। ও যদি ভালো ইন্টারভিউ দিয়ে যদি 3বার 4বার অ্যাটেম্প দিয়ে এই সুযোগটা পাচ্ছে না, তো নিশ্চয়ই এটা এই কি বলে মানে সিস্টেমে কোনো প্রবলেম আছে। তো এই প্রবলেমটা কোন জায়গাতে আছে? দেখুন, এমএলএ হলে হতে বললে তো হবে না, সরকার আছুক চাই যাও। আমি যদি একটা প্রচলন বা ভরসা দিয়ে এসেছি যে উদারবন্দের বিধায়ক আমি নির্বাচিত হব, আমাকে ঝাপটা মারি কামটা তো আনতেই হবে। এখানে রাজনীতিতে ইস্যুই চলে না, রাজনীতিতে ইস্যু চলে না, রাজনীতিতে কোনো মানে এক্সকিউজ নেই। আমি যদি বিধায়ক নির্বাচিত হই, আমাকে এটা সমস্যাগুলো দূর করতেই হবে। আমাকে দেখুন, বরাকভ্যালির নেতাগুলোকে আমি এটাই বলতে চাবো যারা এমএলএ হচ্ছেন, বা এখানে প্রচুর আওয়াজ ছিল কিন্তু বরাকভ্যালিতে ভালো ভালো নেতা ছিলেন, কিন্তু এই বিজেপি আমলে ওদের আগে সুরগুলো আগে ছিল, এখন কিন্তু বসে গেছে। এখন এই কফ সিরাপটা খেতে হবে কিন্তু। মানে আপনি বলছেন যে বিজেপি বরাকের আওয়াজগুলো বন্ধ করে দিচ্ছে? না ওরা তো কি, আমি দেখুন এখন আমি দেখুন, আপনি বলতে পারবেন যে তুমি তো একবারে বিধায়ক না, তুমি তো কোনোদিন বিধায়ক নির্বাচিত নয়। আমি আমার লেভেলটা আমি বুঝছি। আমি যদি বিধায়ক নির্বাচিত হই, আমি এটা বলে দিচ্ছি চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি কল্পনা করতে পারবেন না, আপনার যদি সরকার বনে যায় বা কংগ্রেস সরকার, আমরা আশাবাদী যে আসবো, যদি মনে করেন মুখ্যমন্ত্রী আপনি থেকে যান, আমি এটা আপনাকে আশ্বাস দিচ্ছি, পল্লবের নাম আপনি কিন্তু 5 বছর মনে রাখবেন। এটা আমি অনুচলা বলে আপনাকে এটা প্রমিস করছি। দর্শক, আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবার আমি পল্লব সিং যাদবকে অনুরোধ করবো যে আপনি যদি উদারবনবাসীর প্রতি কোনো বার্তা দিতে চান, সেটা আমাদের মাধ্যমে আপনি দিতে পারবেন। উদারবন জনগণের কাছে আমার নমস্কার। আমার নাম পল্লব সিং যাদব। আপনারা বহুতরা আমাকে উদারবনবাসী আমাকে শিবম বলেই ডাকেন। তো আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, যে আমি আপনাদের মাঝেরই একটা ছেলে। আমি কোনো রাজনৈতিক পরিবার থেকে বিলং করি না। আমি একটা সুস্থ সমাজের কল্পনা করে একটা রাজনীতিতে আমি পাড়া দিয়েছি। আপনারা মা বোন যারা আমার কাকু কাকিমুনি, বড় ভাই বড় ছোট ভাই যারা আছে, সবাই উদারবনবাসী আমাকে একদম হাত খুলে আশীর্বাদ দিয়েছে। এবং ভগবানের পরে, ঈশ্বরের পরে, আমার মা বাবার পরে যদি আমি কেউ শ্রদ্ধা করে থাকি, যদি কেউ আমি একদম ডেডিকেশন দিয়ে কাজ করে থাকি, উদারবন সমষ্টির জন্য আমি করেছি। আমি যা পারি, যতটুক পারি আমি সময় দিয়েছি, আপনার কাছে দুঃখে সুখে দাঁড়িয়েছি। আর এটারাও আপনারা চিন্তা করবেন না, খালি শুধু ট্যাগলাইনটা লিখবে যে পল্লব এমএলএ উদারবন, এটা খালি লাগবে, বাকি আপনারা পল্লব আপনার পল্লবই থাকবে। আপনার কাছে আমি কল্পনা করি যে আপনি আগামী দিনে যাই, আপনারা সুখে দুঃখে আপনারা চাবেন, আপনারা বহুতরা চান যে পল্লব সাথে দাঁড়াও। আপনারা আমাকে আশীর্বাদ দেন, জোড় হাতে আশীর্বাদ দেন, দিল খুলে আশীর্বাদ দেন। আগামী দিনে উদারবনকে আমরা চলুন একটা সুস্থ সমাজের হিসাবে আমরা ডেভেলপমেন্টের দিকে আমরা নিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ।